গিনেস রেকর্ড বুক অনুযায়ী রোমান কলোসিয়ামে ৮৭,০০০ আসন ছিল। এই কলোসিয়ামের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। এসব গ্ল্যাডিয়েটররা বেশিরভাগ ক্ষেত্রে হতো অপরাধী কিংবা যুদ্ধবন্দী। তাদেরকে সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া হতো, তারপর কলোসিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমে যেত তারা। প্রতিপক্ষকে পরাজিত কিংবা হত্যা করার পর তারা তাকাতো রাজার দিকে। গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা না করা সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাম হাতের আঙ্গুল আকাশ নির্দেশ করলে সবাই বুঝত গ্ল্যাডিয়েটরকে ছেড়ে দাও, কিন্তু ভূমি নির্দেশ করার অর্থ শেষ করে দাও। কোনো প্রকার অস্ত্র ছাড়াই তাদেরকে তুলে দেওয়া হতো হিংস্র পশুর মুখে। আরেক ধরনের খেলা ছিল যেখানে শুরুতেই গ্ল্যাডিয়েটরদের ছেড়ে দেওয়া হতো হিংস্র ক্ষুধার্ত পশুর সামনে। লড়াইয়ের জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজার হাতি, গন্ডার, সিংহ, নেকড়ে, ভাল্লুক, বাঘ, এমনকি কুমিরও। এই বন্য পশুগুলোকে রাখা হতো গ্যালারির নিচের খাঁচায়। মোটা দড়ির সাহায্যে এদেরকে ওপরে তোলা হতো। এভাবে একসাথে ১০০টি পশু প্রদর্শন করা যেত। কখনো কখনো লড়াই একটানা ১০০ দিনের বেশি সময় ধরে চলত। দীর্ঘ এই ১০০ দিনের বেশি সময়ের লড়াইয়ে গড়ে ৫,০০০-এর বেশি পশু এবং ৯,০০০-এর বেশি গ্ল্যাডিয়েটরের মৃত্যু হতো। অনেক সময় কলোসিয়ামের এই মঞ্চে বন্দী দাসদেরকেও ছেড়ে দেওয়া হতো হিংস্র পশুর সাথে। নিরস্ত্র দাস পশুর হিংস্র থাবায় মৃত্যুর কোলে ঢলে পড়ত অসহায়ভাবে। তাদের করুণ আত্মচিৎকারে কলোসিয়ামের বাতাস কেঁদে উঠলেও পৈশাচিক এই রক্ত খেলা গ্যালারিতে বসে উপভোগ করতেন রাজপরিবার এবং হাজার হাজার দর্শক। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। কলোসিয়ামের মঞ্চে ছোট ছোট ছিদ্রের নিচে বালির স্তর রাখা থাকত, যেন মঞ্চের রক্ত দ্রুত বালি শোষণ করে নিতে পারে। পশুর সাথে লড়াই করে কোনো গ্ল্যাডিয়েটর বিজয়ী হলে তাকে বীরের খেতাব দেওয়া হতো। সমাজে তার সম্মান এবং প্রতিপত্তি বেড়ে যেত। পোপ গ্রেগরি বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রক্ত ঝরেছে তার চেয়ে বেশি রক্ত ঝরেছে রোমান কলোসিয়ামে। কিন্তু কিভাবে শুরু হলো এই নিষ্ঠুর রক্ত খেলা, সে গল্প জানতে আমাদের পিছিয়ে যেতে হবে ২০০০ বছর। রোমান সম্রাট নিরোর নাম আমরা সবাই জানি। তিনি রোমের সবচেয়ে শক্তিশালী রাজাদের একজন ছিলেন। সম্রাট নিরো রাজসিংহাসনে বসার জন্য নিজের ভাইকে বিষ প্রয়োগে হত্যা করে। নিজের মাকেও তিনি হত্যা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সম্রাট নিরো ক্ষমতা দখলে রাখতে পারেননি। তিনি জনশত্রুতে পরিণত হন এবং রোম ছেড়ে পালাতে বাধ্য হন। শেষমেশ মাত্র ৩০ বছর বয়সে আত্মহত্যা করেন। সম্রাট নিরোর পর রোমের শাসনভার গ্রহণ করেন ভেসপাসিয়ান। রোমান সম্রাটের জনপ্রিয়তা এবং জনগণের বিশ্বাস ফেরাতে তিনি বেশ কিছু স্থাপত্য তৈরির দিকে মন দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বিনোদন কেন্দ্র তৈরি করা। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যেখানে বহু মানুষ একসঙ্গে পাশাপাশি বসে খেলা বা অন্য কিছু উপভোগ করতে পারেন। গোল্ডেন প্যালেস অর্থাৎ সম্রাট নিরোর প্রাসাদের সামনে বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয় বাগান। ভেসপাসিয়ান ঠিক করেন এখানে তৈরি করবেন কলোসিয়াম। ৭২ খ্রিস্টাব্দে শুরু হয় এই কলোসিয়াম তৈরির কাজ। তবে এই বিখ্যাত স্থাপত্যের ডিজাইনার কে তা জানা যায় না। কিন্তু সবকিছু এত নিখুঁতভাবে হিসাব করা যা সত্যিই বিস্ময়কর। বিশেষ করে সে সময় প্রযুক্তিবিদ্যা এত উন্নত ছিল না।
অথচ সব মাপ ছিল গাণিতিকভাবে নিখুঁত। মনে করা হয় এখানে ৮০টি দরজা ছিল, কিন্তু এর মধ্যে ৭৬টি দরজা ছিল সাধারণ মানুষের প্রবেশের জন্য। বাকি যে ৪টি দরজা ছিল তার মধ্যে ২টি ছিল সম্রাট ও রাজপরিবারের জন্য, আর বাকি ২টির মধ্যে একটি দিয়ে লড়াইয়ে জয়ীরা কলোসিয়াম থেকে বাইরে বের হতেন, আর অন্য দরজা দিয়ে লড়াইয়ে পরাজিত পশু বা যোদ্ধার মৃতদেহ বের করা হতো। দর্শকদের আসন বিন্যাস হতো সামাজিক মর্যাদা অনুযায়ী। মূল ময়দানের সবচেয়ে কাছে বসার জায়গা ছিল সম্রাট এবং তার পরিবারের সদস্যদের। বাকি আসনগুলি ছিল দর্শকদের সামাজিক শ্রেণী বিভাগ অনুযায়ী। গ্যালারিতে প্রবেশের আগে দর্শকদেরকে মাটির তৈরি ঢেলা দেওয়া হতো। এটিই ছিল টিকিট। ঢেলার নির্দিষ্ট নাম্বার খোদাই করা থাকতো। সেই নাম্বার অনুযায়ী তারা আসন বেছে নিত। তারা ভূমিটোরিয়াম দিয়ে নিজেদের আসনে পৌঁছাতো। ভূমিটোরিয়াম হচ্ছে সাধারণ লোকজনের চলাচলের জন্য ছোট্ট পথ। এটি আসন সারির নিচে বা পেছনের দিকে থাকতো। সাধারণ দর্শকরা যেন সহজেই বের হয়ে যেতে পারে তাই এই ভূমিটোরিয়ামের ব্যবস্থা করা হয়। এই কলোসিয়াম ভেসপাসিয়ানের সময় তৈরি করা শুরু হলেও ভেসপাসিয়ান তা শেষ করে যেতে পারেননি। এই নির্মাণ কাজ শেষ পর্যায়ে নিয়ে আসেন তার ছেলে সম্রাট টিটাস। কলোসিয়ামের মূল কাঠামো তৈরির পর উদ্বোধন উপলক্ষে একটানা ১০০ দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। পরবর্তীতে অল্প অল্প করে এর বাকি থাকা কাজ সম্পূর্ণ হয়। সেটি সম্পূর্ণ শেষ করেন টিটাসের ভাই ডোমিটিয়ান। এই কলোসিয়াম তৈরি করার সময়ও নিষ্ঠুরতার আশ্রয় নেওয়া হয়। প্রায় ৬০,০০০ ইহুদি শ্রমিক দিনরাত খাটত এই কলোসিয়াম তৈরির কাজে। এরা সবাই ছিলেন যুদ্ধবন্দী। তাদের অমানবিক ও অমানসিক পরিশ্রমের ফলে মাত্র ১ যুগের মধ্যে এটি তৈরির কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ হলে স্থাপনাটির নাম দেওয়া হয় ফ্লেভিয়ন অ্যাম্পিথিয়েটার। পরবর্তীতে এটি দ্য রোমান কলোসিয়াম হিসেবে পরিচিতি লাভ করে। শুরুতে এখানে কেবল পশুর লড়াই হতো, তবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টিটাস। পশুর স্থলে মানুষে মানুষের লড়াইয়ের ধারণা এলো তার মনে। তারপরে পশুর খেলার পাশাপাশি শুরু করা হলো মানুষে মানুষের লড়াই। তবে খুব বেশি দিন এই খেলা উপভোগ করতে পারেননি। মাত্র ১০০টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টিটাসের। এরপর হঠাৎ করে একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর ৬৪ খ্রিস্টাব্দে ব্রুটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন এই রক্তের নির্মম খেলা। রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসে ৩০০টি গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন ৫,০০০ যুদ্ধ। নিষ্ঠুর এই খেলা দীর্ঘদিন চালু ছিল। অবশেষে ৪০৪ খ্রিস্টাব্দে সম্রাট আনানিয়াস কলোসিয়ামের এই রক্ত খেলা নিষিদ্ধ ঘোষণা করেন। তারপরে আরো কয়েকদিন এটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ১৭৪৯ সালে পোপ বেনডিক্ট শত শত বছর আগে নিহত গ্ল্যাডিয়েটরদের আত্মার শান্তি কামনায় কলোসিয়ামকে শান্তির মন্দির বলে ঘোষণা করেন। পরবর্তীতে এটি আবাসন স্থান, প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের ব্যারাক এবং দুর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমানে এর খানিকটা ভগ্নদশা দেখা যায়। এর কারণ নির্মাণের পর থেকে কয়েকবার অগ্নিকাণ্ড এবং ৪৪৩ খ্রিস্টাব্দ ও ১৩৪৯ খ্রিস্টাব্দে দুইবার শক্তিশালী ভূমিকম্পে স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৯০ সালে ইতালি সরকার এটিকে নতুন রূপে সংস্কার করে আকর্ষণীয় করে তোলে। একই বছরে ইউনেস্কো কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের মর্যাদা দেয়। ২০০৭ সালে এটি মানুষের সৃষ্টি আধুনিক সপ্তাহার্চের স্থান দখল করে নেয়। বর্তমানে প্রতি বছর প্রায় ৫০ লাখ লোক এই কলোসিয়াম দেখতে আসেন।
পৃথিবীর ইতিহাসে এত বিশাল অ্যাম্পি থিয়েটার আর কোথাও নির্মিত হয়নি। 2000 বছর ধরে এটি টিকে আছে মানুষের নির্মাণ কৌশলে বিস্ময় আর নিষ্ঠুরতার সাক্ষী হয়ে।